আওয়ামী লীগ সরকারের নিন্দা করে বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জিয়াউর রহমানের প্রশংসা। তার মানে এখানে ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন একটা জড় পদার্থ। জয় বাংলা বলতো, এখন সে বাংলাদেশ জিন্দাবাদ বলছে। যে কোনো চরিত্র নাই, যে পাত্রে রাখে সেই পাত্রে রং ধারণ করে একটা রোবটিক রাষ্ট্রপতি। ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে, আজকে সেই বয়ান দিচ্ছে। রাষ্ট্রপতিকে আবার গাদ্দার বলছে আওয়ামী লীগ, বিষয়টি বেশ মজাদার। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনা যেহেতু নিয়োগ দিয়েছিলেন, তাই তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে আওয়ামী লীগের সেই সময়ের নেতাকর্মীদের কাছে। এখন সবাই গাদ্দার গাদ্দার বলে রব তুলছেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজকে প্রথম দিনই কী ধরনের ম্যাসাকার একটা কাণ্ড হয়ে গেছে। রাষ্ট্রপতির বক্তব্য দেখা কেন্দ্র করে এনসিপি এবং জামায়াতের 11 দলীয় জোটের সংসদ সদস্যরা তারা কিন্তু সংসদ বয়কট করে উঠে চলে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাষ্ট্রপতির অপসারণ দীর্ঘদিনের দাবি। এটা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করানোর, কিন্তু বিএনপি বাধা দেওয়ায় শেষমেশ রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব হয়নি। বিএনপি বারবারই বলছে যে সংবিধান ভেঙে তারা কোনো কাজ করবে না, সাংবিধানিক নিয়মেই তারা কাজ করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্যদিকে এই আলোচনা সমালোচনার মধ্যে নতুন একটা ইস্যু তৈরি হয়েছে রাষ্ট্রপতির আচরণ এবং চরিত্র নিয়ে। অনেকে বলাবলি করছে এতদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল, এখন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, এখন জিয়াউর রহমানের গুণগান গাইছে। এতদিন যেই ব্যক্তি শেখ মুজিব এবং শেখ হাসিনার গুণগান গাইতো, বরাবর শেখ হাসিনার সুনাম তার মুখে থাকতো, শেখ হাসিনার কথা বললেই মুখে ফুল ঝরেছিল, এখন সেই ব্যক্তি হঠাৎ করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে এবং এইটা শোনার পরে সকলে হাসাহাসি করছে, মজা নিচ্ছে বলা যায়। রীতিমতো সকলেই সমালোচনা করছে, সকলেই বলছে একজন মানুষের কত চরিত্র হতে পারে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে না দেখলে হয়তো বোঝা যেত না। এরকম চরিত্র মিনিটে মিনিটে পরিবর্তন করা ব্যক্তি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর জায়গায় থাকে, তাহলে রাষ্ট্র কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলীর প্রশ্ন অনেকেই করেছে এরকম। চলুন কথা না বাড়িয়ে নেটিজেনরা কি বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেওয়া আজকে পার্লামেন্টে এই বক্তব্যকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তারা কি মনে করছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এবং তার কথাই সকলে চলার কথা, রাষ্ট্রের নীতি নির্ধারক তিনি, কিন্তু তিনি যদি কোনো একটা দলের পক্ষপাতিত্ব করে তাহলে তো হয় না। অনেকে অনেক ধরনের মতামত পোষণ করছে। চলুন কথা না বাড়িয়ে কীভাবে রাষ্ট্রপতির এই বক্তব্য কিংবা এই চরিত্র নিয়ে কীভাবে মানুষ কঠিন সমালোচনা করছে, কীভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ধুয়ে দিচ্ছে, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আওয়ামী লীগ সরকারের নিন্দা করে বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন। তাহলে কি বলতে পারতো যদি আজকে জামাত এনসিপি রাষ্ট্রপতি হতো অথবা বিএনপি রাষ্ট্রপতি হতো? তাহলে তো এই কথাটাই বলতো। তার মানে এখানে ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন একটা জড় পদার্থ। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে আজকে সংসদে অনেক নাটকীয়তা, কিন্তু রাষ্ট্রপতি তার ভাষণে কি বলেছেন? বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেছেন। শুধু তাই না, তিনি যে সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। পরিষ্কারভাবে বলেছেন বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের এতে ভাষণে, উদ্বোধনী অধিবেশনে ভাষণে বলছেন তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। অন্যদিকে দেখেন তিনি বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করছেন। একবারও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জিয়াউর রহমানের কথা, বেগম খালেদা জিয়ার কথা। তার ভাষণে কোথাও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা নেই, শেখ হাসিনার কথা নেই, বরং শেখ হাসিনার কথা আছে যে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তাহলে আজকে এই বক্তব্য দেওয়ার পরেও বিরোধী দলের মন জয় করতে পারেননি। বিরোধী দল তার ভাষণ ওয়াকআউট করেছে। কি কারণে? যে তিনি শেখ হাসিনার দোসর বা স্বৈরাচারের দোসর ছিলেন। কিন্তু সেই দোসর ব্যক্তিটি বলছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ। আবার স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করছে। এতে বোঝা যায় এই রাষ্ট্রপতি 2 বছরে 3টা সরকারের শপথ নিয়েছে। একটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার, তারপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সেই সংসদের উদ্বোধনী ভাষণ দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ভূয়সী প্রশংসা হয়েছে। আজকে 2 বছরের মাথায় এসে, 2 বছরের কাছাকাছি সময় এসে তিনি, বা 2 বছর পর এসে তিনি নিন্দা করছেন। এবং এর মধ্য থেকে কি বোঝা যায়? আসলে রাষ্ট্রপতি বাংলাদেশের, তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, কিন্তু যার কোনো ক্ষমতা নেই। তিনি একটা হলো পাথর, একটা যন্ত্র। তাকে যে কথা বলে আপনি রেকর্ডটা ছাড়বেন, সেই রেকর্ডটা বাস্তব থাকবে। তিনি তখন আর মানুষ না। এতে প্রমাণ হলো এই সংবিধান রাষ্ট্রপতিকে একটা যন্ত্র বানিয়েছে, একটা পাথর বানিয়েছে, যার নিজস্ব কোনো বিবেক বিবেচনা কোনো কিচ্ছু নেই। রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি যন্ত্র বানায়, পাথর বানায়, এবং যখন যে সরকার আসবে সেই সরকারের গুণকীর্তন এবং পূর্ববর্তন সরকারের যদি নিন্দা হয়, তাহলে সেই রাষ্ট্রপতির প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। রাষ্ট্রপতি পদটাই একটা ফেলনা হয়ে যায়। আজকে বিরোধী দল জামাত এবং এনসিপি কিন্তু বিষয়টা বুঝলো না। তার ভাষণটা যদি পুরোটা শুনতো, নিশ্চয়ই তাদের কাছে লিখিত তো ভাষণের কপিও আছে। সেখানে গণ অভ্যুত্থানের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। এই গণ অভ্যুত্থানের ফলে আজকের এই গণতন্ত্র, এই সংসদ। তিনি আওয়ামী লীগ সরকারের নিন্দা করে বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জিয়াউর রহমানের প্রশংসা করছেন। তাহলে কি বলতে পারত যদি আজকে জামাত এনসিপি রাষ্ট্রপতি হতো অথবা বিএনপি রাষ্ট্রপতি হতো? তাহলে তো এই কথাটাই বলতো। তার মানে এখানে ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন একটা পদ, একটা জড় পদার্থ, যাকে মানে সব বক্তব্য রেকর্ড করে মানে টিপ দেওয়া হবে, বাটনে টিপ দেওয়া হবে, তখন সেই রেকর্ডটা বাঁচতে থাকবে। একটা জীবন্ত মানুষ একটা যন্ত্রে পরিণত হয় বাংলাদেশের এই সংবিধানে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নৈতিক? রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি রাষ্ট্রের প্রতীক, ঐক্যের প্রতীক। সেই ঐক্যের প্রতীক তিনি এমন ভাষণ কি তার বিবেচনা অনুযায়ী কি দিতে পারেন না, যেটা একটা ঐক্যের সূচনা করবে? আজকে জাতীয় সংসদের অপূর্ণতা তো আছেই, কারণ এখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হয়নি। এখানে আওয়ামী লীগ তার অপরাধের জন্য শাস্তি পাচ্ছে, একই সঙ্গে নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে। দুটাকে এক করা হয়েছে। তো আগামী দিনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা ভাষণ দিতে পারতেন, যেখানে একটা দিক নির্দেশনা থাকতো। তিনি যদি স্বাধীনভাবে দলের ঊর্ধ্বে, কারণ সরকার হয় দলীয় আর রাষ্ট্রপতি হয় রাষ্ট্রের ঐক্যের প্রতীক, তিনি এমন একটা ভাষণ দিতে পারতেন যেখানে একটা ঐক্যের সূচনা হবে, ভবিষ্যতে একটা দিক নির্দেশনা পাবেন, যেখানে কাউকে নিন্দা করা, কাউকে মন্দ বলার পরিবর্তে একটা ঐক্যের ডাক দেবেন তিনি, বা বক্তব্য রাখবেন, যাতে জাতি ঐক্যবদ্ধ হতে পারে, জাতি যাতে বিভক্ত না হয়। সেই বিবেক বিবেচনায় কি রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি কি ভাষণ দিতে পারেন না? তিনি কি কেবল দলীয় সরকারের যে পাণ্ডুলিপি বা বিবৃতি সেটাই কি পাঠ করবেন? এই প্রশ্নটাও কিন্তু সাথে সাথে এখন চিন্তা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন আজকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে।
আজকে সেই বয়ান দিচ্ছে তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি, ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সুতরাং এটা হলো মুনাফেকের লক্ষণ, যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বের হয়ে গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সৌরভ ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন যে 17 মাস পরে আমরা কেন করলাম। 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আর অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না, কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনার বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন। তার মানে কি? আপনি তো সংসদে সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। আবার সংবিধানের দোহাই দেন কেন আপনি? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কোথায় স্পিকার? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমরা যখন একটা হত্যা মামলার আসামি খুঁজি, তখন লাস্ট খুঁজি, উনি সব শেষে কার সাথে কথা বলেছিলেন, কিংবা সব শেষে কার সাথে রিক্সায় উঠেছিলেন? তাহলে সব শেষ স্পিকার ছিল ক্যান্টনমেন্টে। এরপরে সরকারের নৈতিক দায়িত্ব তার ট্রেস দেওয়া এবং ব্যাখ্যা দেওয়া। আজকে কেন স্পিকার শূন্য আমরা অধিবেশন শুরু করলাম? বলা উচিত ছিল, বলেন নাই। 4 নম্বর আসেন, আমরা আজকের পত্রিকায় পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করতে চায় সরকার। সংলাপ আর ঐক্যমত্যের ভিত্তিতে, ইটস এ ভেগ টার্ম। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় না, কিছুই হয় নাই। এবং আপনার নির্দেশে বা আপনার অনুরোধে মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে। সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। 2টা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই। তো আপনি কিসের সংলাপের কথা বলেন? তারা তো সংবিধানের দোহাই দিচ্ছে। যা সংবিধান তো আমি তো বললামই, সংবিধানের দোহাই দিলে তো আপনি স্পিকারকে ডাকবেন। কখনো কখনো সংবিধান মানা হচ্ছে, কখনো কখনো মানা হচ্ছে না, কখনো কখনো দোহাই দেওয়া হচ্ছে। এটা তামাশা। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ঢুকে গেলাম। এবং আরো বলি, এই নির্বাচনটার মেইন টার্গেট ছিল রিমুভাল অফ ইউনুস। সেটা হয়ে গেছে। এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায় এটার জন্য কারো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা ছিল ইউনুসকে নিয়ে, ইউনুস সরছে, তাদের প্রাথমিক রিলিফ হয়ে গেছে। প্রাথমিক রিলিফ হয়েছে, জানি না পরবর্তী রিলিফ হবে কিনা। বিরতির পরে সেটা জানতে চাবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই। আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম অধিবেশনে যেতে চাই। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আপনি সংসদে কথা বলছিলেন। একটা বিষয়, আজকে যে জামাত ইসলামী বা অন্যান্য দল যে ওয়াকআউট করলো, ধরেন যে রাষ্ট্রপতি আজকে সেই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু 5 আগস্ট পরবর্তী আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ, তারা কিন্তু শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে, এবং প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারাও শপথ নিয়েছিলেন। আচ্ছা, এই রাষ্ট্রপতির অধীনেই গত 17 মাস ধরে অনেক অধ্যাদেশ কিন্তু জারি হয়েছে, অনেক অধ্যাদেশ তিনি করেছেন। সেই রাষ্ট্রপতি যখন আজকে আবার ভাষণ দিচ্ছেন, তখন তাকে ফ্যাসিস্টের দোসর বা অন্য অনেক আখ্যা দিয়ে বিরোধী দল ওয়াকআউট করলো। তিনি যখন স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন, সব ঠিক আছে। তাহলে এটা দ্বিচারিতা কিনা? আগে তিনি শপথ পড়েছেন ঠিক ছিল, আর এখন তিনি যখন শপথ পড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এখন ঠিক নেই কেন? এটাকে বলে কি জানেন, একই অঙ্গে এত রূপ। আপনি যদি ওইভাবে আসেন, আচ্ছা, যখন সরকারটা আসলো 106 ধারা মোতাবেক, এটা তো জানেন, এবং সেখানে বলছে যখন সাংবিধানিক শূন্যতা দেখা দেয় এরকম, তখন এরকম একটা সরকার বসানো যেতে পারে। এবং সেই সরকারটা কি সরকার? প্রধানমন্ত্রী বলছিল কি? অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা কি সংবিধানে আছে? নাই। নাই। তাহলে সে সাংবিধানিক সরকার না। তাহলে সংবিধান, আচ্ছা হ্যাঁ বলেন, যার কথা সংবিধানের ভিতর থাকবে না, সে কি ওই সংবিধানের সরকার? না। আপনার এখানে একটা ম্যানেজমেন্ট আছে। আপনার এমডির নাম যদি আপনার বইয়ের ভিতরে না থাকে, আমার নাম এখানে এমডি হিসেবে নাই, আমি বলতে পারবো আমি এমডি? না। কাজেই উনি সংবিধানে নাই। নাম্বার 1, উনি একটা বিশেষ সরকার, যার নাম অন্তর্বর্তীকালীন সরকার। নাম্বার 2, উনি 106 ধারা মোতাবেক বসাইছেন। সাংবিধানিক শূন্যতা দেখা দিছে বইলা সুপ্রিম কোর্টের সুপারিশে।
নাম্বার 3, উনি অসাংবিধানিক সরকার, কে? ইউনূস সরকার, যার কথা বলছি। আচ্ছা। নাম্বার 4, উনি অনির্বাচিত সরকার বাট জনসমর্থিত। অনির্বাচিত, অসাংবিধানিক বাট জনসমর্থিত, দলমত নির্বিশেষে সব কীট পতঙ্গের মতো গিয়ে বঙ্গভবনে বসছে তাকে বসানোর জন্য। বসাইয়া কারো সিনায় বল ছিল না বলার আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান সংবিধান মোতাবেক, কেউ উচ্চারণ করে নাই। করছিল? বিএনপি তো নির্বাচনের জন্য চাপ দিচ্ছিলেন, তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। কি আশ্চর্য ব্যাপার! জি, বিএনপি কোশ্চিন কালো তাকে বলে, ইউনূস সরকার আসার বলে নাই আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। 3 মাসের কথা আসেনি, তবে বিএনপি প্রথম বলছিল আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। ডিসেম্বরের কথা বলেছিল, জি, 3 মাসের কথা বলেনি। আপনি বিএনপি কিভাবে চাইলে ডিসেম্বর 25-এর মধ্যে কোন সংবিধান পারমিট করে? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন চাইবেন। ইউনূস সরকারকে চাইছেন ডিসেম্বরের 25-এর মধ্যে। তার মানে কি ওই সরকারটা সাংবিধানিক না, ওই সরকারটা নির্বাচিত না, ওই সরকারটা অনির্বাচিত বাট জনসমর্থিত। সুতরাং তার কারো কাছ থেকে ওত নিতে হবে। তাই শাহাবুদ্দিন সাহেব তখন তারা যে চিফ জাস্টিস যেই ওত দিত সেই ওত নিতেন। কিন্তু আজকে যখন নির্বাচন হয়েছে গণতন্ত্রের নামে, নির্বাচনের পার্লামেন্টে ঢুকছে, তখন ডেফিনেটলি তারা বলবে আমরা ফেসিজমের দোসর, যারা তারাইতে চাইছিল, যাকে তারাইতে পারে নাই বিএনপির কারণে আর সেনাবাহিনীর কারণে, যেটা প্রেসিডেন্ট নিজে বলছে। সুতরাং তার অধীনে তার ভাষণ তারা শুনবে না। রাজাকি ভাই, এই যুক্তিটা কিন্তু তখন তারা দেয় নাই। আজকে যারা বিরোধিতা করেছে তখন তারা কিন্তু চুপ ছিল, শপথ তো নিয়েছে, শপথ নিয়ে বসছে, বসার পরে তারা সরাইতে গেছে, তাকে তো সরাইতে পারে নাই। শপথের আগে তারা সরালো, তারা অন্য কারো শপথ নিত, শপথ নিত শপথের আগে, অথবা বিপ্লব সরকার গঠন করত। শপথের আগে তো প্রধানমন্ত্রী সরে গেছে। প্রধানমন্ত্রী তো চিফ এক্সিকিউটিভ, এগুলো তো কিছুই না। এগুলো তো এই যে কি বলে একটা রোবটিক আইটেম, তারা তো পরে সরাবে হিসাব। তারপর সরাইতে পারে নাই বিএনপি এবং আর্মির জন্য, বলছেই তো সে ক্লিয়ার, তারা সরাইতে গেছে। এখন আপনি সরাইতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে। এখন সে কারণে তারা এখন আজকে অতনিতে এসে আজকে যখন পার্লামেন্টে ঢোকার পরে যখন ভাষণ, তার আগেই বলছে আমরা এই ফ্যাসিস্টের দোসর যে তার ভাষণ শোনার জন্য তৈরি নই। এখন বিএনপি যদি তার আইনে থাকে, বিএনপি একটা স্টাবলিশ দল, তাদের রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা আছে। রাষ্ট্রপতি বানাইলে ওই রাষ্ট্রপতি একই ভাষণ দিত, কারণ যে ভাষণ ইনি দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় শাহাবুদ্দিন সাহেবের রাখার মানেটা হচ্ছে এই, নাম্বার 1, আওয়ামী লীগ নিয়ে তারা হয়তো চিন্তিত আছে। নাম্বার 2, দে হ্যাভ শোন এ থাম্ব টু জুলাই চেতনা। মুখে যাই বলুক যে তোমরা যাকে সরাইতে চাইছো তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে রাখি। 12ই মার্চকে আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাসে নিঃসন্দেহে একটি অনন্য ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, এবং সেই ইতিহাসটি নিঃসন্দেহে কলঙ্কের, আবার কলঙ্কের হলেও দিনটি ছিল বেশ উপভোগ্য নানান দিক থেকে। একদিকে রাষ্ট্রপতিকে গাদ্দার বলা হচ্ছে জামাত এনসিপির পক্ষ থেকে এক অর্থে, আবার অন্য অর্থে সেই রাষ্ট্রপতিকে আবার গাদ্দার বলছে আওয়ামী লীগ। বিষয়টি বেশ মজাদার। আবার আদালতের মাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের উদ্দেশ্যে জাতীয় সংসদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই বিষয়ে যদিও আমার আগের কন্টেন্টের কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই। পুরো বাংলাদেশ লজ্জায় অবনত। রাষ্ট্রপতি তার ভাষণে কি বলবেন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটিতে, তা মোটামুটি আমাদের আগে থেকেই জানা ছিল, এবং তিনি তাই করলেনও। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন সংসদের অধিবেশন কক্ষে আসবেন বা আসছেন এমন ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে জামাত এনসিপির সংসদ সদস্যরা নিজ আসনে দাঁড়িয়ে স্লোগান তোলা শুরু করলেন। রাষ্ট্রপতিকে জুলাই গণহত্যাকারী হিসেবে আখ্যা দিতে লাগলেন, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে স্লোগান দিতে লাগলেন, এবং তারা পোস্টার উঁচিয়ে ধরতে লাগলেন যেখানে লেখা ছিল জুলাই গাদ্দার, গো ব্যাক কিলার চুপ্পুর বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। আচ্ছা, রাষ্ট্রপতি জামাত এনসিপির দৃষ্টিতে গাদ্দার বা ফ্যাসিবাদের দোসর, বেশ ভালো কথা। রাষ্ট্রপতির ভাষণ তারা সংসদে শুনতে চাইছিল না, অথবা রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার দাবি জানিয়ে আসছে জামাত এনসিপি। রাষ্ট্রপতি যদি গাদ্দার হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বা এ পর্যন্ত যে কটি আদেশ এসেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যে আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ, গণভোট, নির্বাচন কমিশনার নিয়োগ, সবই তো তাহলে অবৈধ। তখন কেন কথা বলেনি জামাত এনসিপির এই সব নেতারা?
আবার এই রাষ্ট্রপতির অধীনেই তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা। তখন কেন তারা উচ্চারণ করেনি যে না, এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো শপথ নেব না? তখন রাষ্ট্রপতি তাদের দৃষ্টিতে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ছিলেন, যোগ্যতম ব্যক্তি ছিলেন শপথ পড়ানোর জন্য, তাই না? কিন্তু এখন হয়ে গেলেন গাদ্দার। আবার যখন বিভিন্ন অধ্যাদেশ জারি করলেন, জুলাই সনদ বা গণভোট ইত্যাদি ইত্যাদি বিষয়ে, তখনও কোনো সমস্যা হয়নি। তখন বলেনি যে এই রাষ্ট্রপতির অধীনে কোনো অধ্যাদেশ আমরা মেনে নেব না বা তার ঘোষণাকৃত কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এখন তিনি হয়ে গেছেন ফ্যাসিবাদের দোসর। আবার লক্ষ্য করুন, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতিকে গাদ্দার বলছে। আমি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার আগে আর একজনের একটি মন্তব্য সম্পর্কে একটু আপনাদের মনে করিয়ে দিই। জেপির সভাপতি কিংবা সরাসরি যদি বলা যায় যে আন্দারিব রহমান পার্থ, তিনি বক্তব্য দিতে গিয়ে একটা পর্যায়ে বলছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে এই সংসদের সৌন্দর্য হলো স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই। সুন্দর কথা, কতটা আবেগ ঘন বক্তব্য। তবে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ না থাকলেও সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের, আমাদের স্বাধীনতা বিরোধী পক্ষের অনেকেই তো ছিলেন। সমস্যা হচ্ছে এই যে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য করতে গিয়ে বা ফ্যাসিবাদ বলে 1.5 বছর যত শব্দ উচ্চারণ করা হয়েছে আওয়ামী লীগের উদ্দেশ্যে, কান ঝালাপাড়া করে ফেলা হয়েছে আমাদের, যে মনে হয়েছে কতটাই না দেশপ্রেম সবার মধ্যে কাজ করছে। অথচ ওই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে গিয়ে যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করতে কোনো সমস্যা নেই, সে কথা তারা প্রমাণ করে দিয়েছেন। সে গেল পুরনো কথা। বলছিলাম, এই রাষ্ট্রপতিকে আবার আওয়ামী লীগ গাদ্দার বলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে গাদ্দার বলার সময় আওয়ামী লীগের বিবেকটা কি একবারের জন্য নড়ে ওঠে না? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন নিয়োগ দেওয়া হয়, আমাদের মতন কিছু মানুষ তখনই বিরোধিতা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনার হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের অভিযোগ ছিল, অথবা সরাসরি বললে তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই মুহূর্তে আওয়ামী লীগের আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন। তাদেরকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র অনুগত দাস হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছিলেন। সে কথা তো আমরা ভুলে যাইনি। এবং তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগের দুর্দিনে বা আওয়ামী লীগের যদি কখনো বিপদ ঘনিয়ে আসে, তখন এই রাষ্ট্রপতি উদ্ধার করবে। তার চিঠি ফোটাও আমরা দেখিনি, বরং তিনি ঠিকই গাদ্দারি করেছেন। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আমার বেশ কিছু লেখালেখি ছিল। প্রথম দিকেই যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়, প্রজ্ঞাপন জারি করা হলো, তখনই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, শুধু লিখেছিলাম, ছি, আর কোনো যোগ্য মানুষ কি ছিলেন না এই পদের জন্য? আমি কিন্তু সেখানে রাষ্ট্রপতি শব্দটাও উচ্চারণ করিনি বা শাহাবুদ্দিন চুপ্পু শব্দগুলো উচ্চারণ করিনি। তাতেই তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর কর্তা ব্যক্তিরা আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। তখন একটি টেলিভিশন চ্যানেলে নিউজের দায়িত্বে ছিলাম আমি। যাই হোক, তো শেখ হাসিনা যেহেতু নিয়োগ দিয়েছিলেন, তাই তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে আওয়ামী লীগের সেই সময়ের নেতাকর্মীদের কাছে। এখন সবাই গাদ্দার গাদ্দার বলে রব তুলছেন। শেখ হাসিনা কি নিজের ভুলটা এখন বুঝতে পারছেন? দেখেন হাসিনার হেডমটা কত, আপনি দেখেন ফ্যাসিজমটা তারাইলেন আপনারা সবাই মিলে, তার রাষ্ট্রপতি কিন্তু রেখে দিচ্ছেন খুব যত্ন সহকারে। হেডমটা দেখছেন, তার রাষ্ট্রপতিকে আপনি খুব যত্ন সহকারে রাখছেন, এখনো সহকারে রাইখা বঙ্গবন্ধু থেকে তাকে জিন্দাবাদ শিখাইছেন। দেখেন, না না মানে আমি না 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 এগুলো এই যে বঙ্গবন্ধুর জয় বাংলা বলতো, এখন সে বাংলাদেশ জিন্দাবাদ বলছে। তার মানে কি জানেন? তারে ধোয়া মোছা করে জমজমের পানি দিয়ে তারে আমরা নেলসন ম্যান্ডেলা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন। না, তার মানে হচ্ছে কি জানেন, রাজনীতিবিদদের যে কোনো চরিত্র নাই, যে পাত্রে রাখে সেই পাত্রে রং ধারণ করে। আমি আপনাকে এই জায়গায় একটা ইন্টারাপ্ট, সরি ভাইয়া, রাজনীতিবিদদের চরিত্র এই শব্দটা কিন্তু একেবারে আপনি অপমানজনক এবং ব্যঙ্গাত্মকভাবে এই করে বলেন। সরি, না না না, তাহলে আমি আরেকটা কথা বলি, ওনার কথার ভিতরে কিন্তু একটা জিনিস বের হয়ে আসছে যে ইনফ্যাক্ট আমরা সংবিধানে নাই, ভালো কথা নাই, সংবিধানের বাইরেই আছি, কিন্তু আমরা যেহেতু একটা নির্বাচন করে ফেলছি, আমরা একটা জায়গায় যাই, আমরা ভুল শুদ্ধ দেখবো, এটাই হলো ওনার বক্তব্য। সেটা তো আমি একমত, কিন্তু আপনি বারবার সংবিধানের কথা কেন বলছেন?
সংবিধান মোতাবেক আমরা আছি, সংবিধানে এইটা নাই, নাই বলেই তো এত কিছু। আমি বহুবার টকশোতে বলেছি, যেদিন শেখ হাসিনা চলে গেছে এই সংবিধানে কোথাও বলা নাই পালায়ে গেলে কি হবে, সেই দিন থেকে ফুল স্টপ, এই সংবিধানটা থেমে গেছে, জাস্ট থেমে গেছে। আমাদের এই সংবিধান, আমাদের এখন প্রযোজনা থেকে একটা প্রশ্ন এসেছে যে সংবিধান বড় নাকি জনগণ? সেটাই বলছি, সেটা যদি আপনি আসেন, সেজন্যই জনগণ। সংবিধান সংশোধন করেন পার্লামেন্টে 300 জন এমপি গিয়ে, সেই 300 জন এমপি 2/3 মেজরিটি না পাইলে এই সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট করা খুব কঠিন হইতো, অনেক কাঠখড় পোড়াইতে হইতো। যেহেতু 2/3 মেজরিটি নিয়ে করছে, সবসময় সংবিধান একতরফা সংশোধন হয়েছে। আর একতরফা সংশোধন মানেই এটা কোনোদিন সংশোধন হয় না, এটা সব আমার পক্ষের। আজকে যদি এমন হইতো যে সংশোধন করতে গিয়ে 2/3 মেজরিটি জোগাড় করতে অন্য দলতে টাকা লাগতো, টের পাইতো যে সংবিধান সংশোধন কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন চিবায় চিবায় যে বলতেছে যারা যে সংবিধান আমার হাতের মুঠে, 2/3 মেজরিটি আমার আছে, আমি যা বলবো কালকে সকালে তাই লিখবো, দ্যাট ইজ দ্য প্ল্যান। বাট ইট শুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল নাও ডেজ। আই এম টেলিং ইউ, দেশ সেখানে নাই। শেখ হাসিনা 5 তারিখ চলে যাবে, বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। আজকে যারা নির্বাচিত হয়ে এমপি আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারাও নিশ্চিত হন নাই। অবশ্যই যেই ছেলেগুলো আন্দোলন করে তারা নিশ্চিত হয় নাই যে 5 তারিখে চলে যাবে। যদি তারা নিশ্চিত থাকতো 5 তারিখ চলে যাবে, তাহলে 5 তারিখের পরবর্তী কর্মসূচি কি হইতো সেটাও তারা হোমওয়ার্ক করে নিত আগে। 3 তারিখ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছে, সেটা তো অন্য কথা। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন যে আমরা এরকম একটা পরিস্থিতি আসছি, হয়তো উনি চলে যাবেন, বাংলাদেশ সাকসেসফুল হই, আপনি এসে বসবেন। কিন্তু পরবর্তী কার্যক্রম কি হবে এটা যদি জানতো যে 5 তারিখ চলে যাবে, তাহলে হোমওয়ার্ক আগে করে নিত। এবং আরো বলি, এখন বলতে পারেন যে 3 মাসের মধ্যে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চাইতে রাজনৈতিক দলরা সাহস পায়নি কেন, সেটাও বলি। তখনও ছাত্রদের গরমটা ছিল, ভয় চায় নাই, রাজনৈতিক দলের সিনায় সেই শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের পরে 7 তারিখে যে সভাটা হয়েছে সেখানে তো 3 তারিখে দাবি উঠেছিল বিএনপির, পরে সেখান থেকে সরে এসেছে। ওগুলো আমার মাথায় মুখস্থ। 8 তারিখে ইউনূস সাহেব ওত নিছে, 7 তারিখে বিএনপি নির্বাচন বলছে 3 মাসের মধ্যে চাইছে। কার কাছে? সরকার আসলো 8 তারিখ, আপনি চাইলেন 7 তারিখ, কার কাছে? এত ভেক্টারমে তো দেশ চলে না। ইয়েস, আপনারা যদি বলেন যে আমরা ওয়াকারুজ্জামানের সাথে সাহেবের কাছে চাইছি, ইট ইজ কারেক্ট, কারণ ওই 3 দিনের সরকার উনি ছিলেন। আই এম দ্য ম্যান হু হ্যাজ বিন টেলিং ইট। এখনো বলে আসছি, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মানুষ বলে এই দেশে সরকার ছিল না। নো, এই দেশে সরকার প্রধান ছিলেন সেনা প্রধান, কারণ উনি 5 তারিখ বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। এবং তারপরে 7 তারিখ যখন বিএনপি তার পার্টি অফিসের সামনে বলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, ইট ইমপ্লাইজ অথবা ইট ইন্ডিকেটস যে আমরা সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছি। ইউনূস সাহেবের কাছে যে সরকার আসবে তার কাছে চাইছি, এটা হয় না কি কোনোদিন? কিন্তু সেবা আসলে 8 তারিখ, আপনি চাইছেন 7 তারিখ। সুতরাং আপনার ওইখানে স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু ওই স্ট্যান্ডে থাকার সাহসটা পান নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি, অভিপ্রায় অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে, আপনারা কি বলবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বরাবরই এ ধরনের কর্মকাণ্ড করে আসে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন তাদের গুণগান, তাদের সুনাম 24 ঘন্টা তার মুখে লেগে থাকতো। সে তো বলেছে প্রধানমন্ত্রীকে সালাম দিতে গিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিয়েছে নাকি 7 বার, তিনি সালাম নেননি, কী কারণে নেননি সে ধরনের আলাপও করেছে। অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বদনাম করেছে সে, এবং নানা ধরনের কটু কথা বলেছে। এখন যখন বিএনপি সরকার গঠন করেছে ঠিক সেই সময়, সেই মুহূর্তে এসে সে বিএনপির সুনামে মুগ্ধ এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, ফ্যাসিস্ট দাবি করছে। তাহলে তো ফ্যাসিস্ট সে নিজেও, কারণ তখনও সে ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতির চেয়ারে, রাষ্ট্রপতির আসনে সে ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কী থাকবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই যে মিনিটে মিনিটে পরিবর্তন, গিরগিটির মতো রং বদলানো নিয়ে আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।